দেখো, আজ আমরা এসি এবং ডিসি ডায়নামোর কার্যনীতি পড়ব। এটা পড়ার আগে আমাদের দুটো বিষয়ে জেনে নিতে হবে। তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে এসি কারেন্ট এবং ডিসি কারেন্ট, যেটা তোমাদের বইতেও আছে। আরেকটা যে বিষয়টা জানতে হবে, যেটা তোমাদের বইতে বা সিলেবাসে কোনো জায়গায় নেই, কিন্তু সেটা না জানলে জেনারেটরের কার্যনীতি বা ডায়নামোর কার্যনীতি বোঝাই যায় না, পড়াই যায় না। ঠিক আছে, সেটা হচ্ছে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম। ঠিক আছে, তো যাই হোক, আমরা প্রথমটাই আসি। একমুখী কারণ ডিসি কারেন্ট, একমুখী প্রবাহ। ঠিক আছে, আর এসি প্রবাহ। তো একমুখী প্রবাহ কীরকম? সাধারণত আমাদের যে কোনো একটা ব্যাটারিতে যে কারেন্টটা দেয়, দেখবে যে ব্যাটারি যদি আমরা যোগ করি কোনো একটা রোদের বা কোনো একটা তড়িৎ যন্ত্রের, এ ধরো রোদ বা তড়িৎ যন্ত্রের পাশে, ঠিক আছে, তড়িৎ যন্ত্রের দুই সাইডে যদি ব্যাটারিকে যোগ করি, তাহলে ব্যাটারির পজিটিভ থেকে নেগেটিভ দিকে সবসময় একটা তড়িৎ প্রবাহ হয়। ঠিক আছে, অটোমেটিক। এবং এই তড়িৎ প্রবাহটা সবসময় একদিকে, কখনো এইরকম দিকে আসবে না। ঠিক আছে, পজিটিভ থেকে নেগেটিভ দিকে, সবসময় এই দিকে। তো এই ধরনের যে তড়িৎ প্রবাহ, যেটা সবসময় একমুখী হয়, একদিকেই হবে, এই দিকেই হবে, শুধু এদিকে ফিরবে না, এই ধরনের তড়িৎ প্রবাহকে বলা হবে একমুখী কারেন্ট, একমুখী প্রবাহ। ঠিক আছে, যে প্রবাহের অভিমুখ সর্বদা একই দিকে থাকে, সেই প্রবাহকে আমরা বলবো একমুখী প্রবাহ। বোঝা গেল? এবার যদি এটা যদি আমরা লেখচিত্রের সাহায্যে দেখাই যে একমুখী প্রবাহ কীরকম, ধরো এদিকে টি লেখচিত্র, সময় যাচ্ছে, আর এদিকে হচ্ছে প্রবাহ মাত্রা আই এর মান, ভোল্টেজ দিয়েও লিখি অনেক সময়। লেখচিত্রটা কেমন হবে? যে সবসময় একই রকম মান, মোটামুটি একই দিকে, সবসময় ধনাত্মক দিকে মান। ঠিক আছে, এইরকম এই লেখচিত্রটা দিয়ে প্রকাশ করা হবে বিষয়টা। ঠিক আছে, এবার যদি আমরা অল্টারনেটিভ কারেন্ট বা ও একমুখী কারেন্টের ইংরেজি নাম কিন্তু ডাইরেক্ট কারেন্ট। ঠিক আছে, তারপর এসি কারেন্টের ক্ষেত্রে যদি দেখি, এসি কারেন্ট কীরকম না, সেটার অনবরত অভিমুখ পরিবর্তন হবে। ঠিক আছে, একটা নির্দিষ্ট সময় অন্তর যার অভিমুখ পরিবর্তন হবে, সেই ধরনের কারেন্টকে আমরা বলবো এসি কারেন্ট। ঠিক আছে, তো সেটা কীরকম? সেটা এরকম যে যদি এসি কারেন্টের ক্ষেত্রে আমরা লেখচিত্রের সাহায্যে প্রকাশ করি, সেই লেখচিত্রটা মূলত এরকম হতে পারে। আরও অনেক রকম আছে, তো এরকম হতে পারে, লেখচিত্রটা অনবরত চলছে। তার মানে দেখো, বেশ কিছুটা সময় এদিকে তো টি আছে, আর এদিকে তো কারেন্ট আছে আই। তাহলে বেশ কিছুটা সময় দেখো যে কারেন্টটা পজিটিভ হচ্ছে, বাড়ছে বাড়ছে বাড়ছে, তো অবশ্যই। এবং এই পর্যন্ত দেখো পজিটিভ ছিল, উপর দিকে মানে পজিটিভ। ঠিক আছে, ওয়াই পজিটিভ। আর নিচের দিকে দেখো ওয়াই নেগেটিভ, অর্থাৎ ওয়াই মানে কি এক্ষেত্রে হচ্ছে প্রবণমাত্রা আই। তাহলে নিচের দিকে দেখো ওয়াই নেগেটিভ, মানে কিছুক্ষণ পজিটিভ দিকে ছিল, অর্থাৎ কিছুক্ষণ হয়তো এই দিকে ছিল, আবার কিছুক্ষণ দেখা যাবে যে ঠিক নেগেটিভ দিকে, অর্থাৎ এই দিকে কারেন্ট গেছে। তখন কিছুক্ষণ পরে কারেন্টটা এই দিকে ফলো হয়েছে, অর্থাৎ একবার এই দিকে যাবে, একবার এদিকে যাবে। এইগুলো যদি আমরা এই দিকে ধরি, তাহলে এইগুলো সব হচ্ছে এই দিকে, অর্থাৎ একবার এদিকে যাচ্ছে এটা, আবার এটার জন্য এদিকে আসছে, আবার এটার জন্য এইদিকে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে চলে। তো এই ধরনের কারেন্ট যারা একটা নির্দিষ্ট সময় অন্তর অভিমুখ পরিবর্তন করে পর্যায়ক্রমে, একবার পজিটিভ দিকে একবার নেগেটিভ দিকে, তাহলে সেই কারেন্টকে আমরা বলবো পরবর্তী প্রবাহ বা এসি কারেন্ট। ঠিক আছে, এবার বিষয় যেটা, এসি কারেন্ট আর ডিসি কারেন্টের মধ্যে সাধারণত তোমরা শুনলে অবাক হয়ে যাবে, আমাদের যে কারেন্ট আমরা ইউজ করি, এগুলো কিন্তু এসি কারেন্ট দেখে মনে হবে সবসময় একদিকেই প্রবাহ যাচ্ছে। ঠিক আছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা যে কারেন্টটা ইউজ করি, এটা কিন্তু মূলত এসি কারেন্ট। ব্যাটারি কারেন্টটা ডিসি, কিন্তু আমরা যে বিদ্যুতিক যে এর থেকে কারেন্ট নিয়ে ইউজ করি, এটা কিন্তু এসি কারেন্ট। হ্যাঁ, অনবরত দিকের পরিবর্তন হয়, এবং এই দিকের পরিবর্তন জানো, এক সেকেন্ডে এর কম্পাঙ্ক, সাধারণ কম্পাঙ্ক হচ্ছে 50 হার্টজ। ঠিক আছে, আমরা যে কারেন্ট ইউজ করি তার কম্পাঙ্ক হচ্ছে 25 হার্টজ। ঠিক আছে, তার মানে এক সেকেন্ডে এই 50 বার এখান থেকে এই পর্যন্ত এরকম, মানে দুবার পরিবর্তন হবে এক সেকেন্ডে।
তার সরি, 1 সেকেন্ডে না, 1 সেকেন্ডে 100 বার দিক পরিবর্তন হয়। 1 সেকেন্ডে 100 বার দিক পরিবর্তন হয়। আমরা যে কারেন্ট ইউজ করি তার 1 সেকেন্ডে 100 বার দিক পরিবর্তন হয়। ওকে, তার মানে এটা এসি কারেন্ট। ওকে, তো এসি কেন ব্যবহার করা হয়? এসির অনেক সুবিধা আছে। এসির প্রথম সুবিধা হচ্ছে এসি যে স্টেশন, পাওয়ার স্টেশন আছে, সেখানে যে এসি উৎপন্ন হয়, ট্রান্সফর্মার বলে একটা যন্ত্র আছে, ও তোমরা নামও শুনেছো, অনেক জায়গায় সব বসানো থাকে। ওই ট্রান্সফর্মার থেকেই তো সব লাইনগুলো সাপ্লাই দেওয়া হয়। তো ট্রান্সফরমারে এসি কারেন্টকে ট্রান্সফরমারের সাহায্যে উচ্চ বিভবে রূপান্তর করা যায়। ঠিক আছে, হাই ভোল্টেজে রূপান্তর করা যায়। প্রথম সুবিধা হচ্ছে হাই ভোল্টেজে ওকে রূপান্তর করা যায়, ট্রান্সফরমারের সাহায্যে হাই ভোল্টেজে রূপান্তর করা হয়। ঠিক আছে, এসির অ্যাডভান্টেজ তো হাই ভোল্টেজে রূপান্তর করা যায় প্রথম। দ্বিতীয়ত, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে গেলে এসি কারেন্টগুলো শক্তি ক্ষয় কম, শক্তির শক্তির ক্ষয় কম। ঠিক আছে, তাহলে দ্বিতীয় জিনিসটা হচ্ছে ট্রান্সফর্মার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে গেলে শক্তির ক্ষয় কম। এইবার তাছাড়াও এইবার ওইটা তোমার বাড়ি যাওয়ার আগে ওটাকে নিয়ে আবার কিন্তু বিরাট হাই ভোল্টেজ থেকে 220 ভোল্ট করে নেওয়া হয়। হামেশাই আমাদের বাড়ির দিকে দেখবি 11,000 ভোল্টেজ থেকে 220 ভোল্ট করে নেওয়া হয়েছে ট্রান্সফরমারের সাহায্যে, সামান্য একটা ট্রান্সফরমারের সাহায্যে। তার মানে এর রূপান্তর খুব সোজা। ঠিক আছে, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ বা লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজের রূপান্তর খুব সোজা। ঠিক আছে, রূপান্তর সোজা। ঠিক আছে, এই সুবিধাগুলো সাধারণত আমাদের এসির আছে, এসি কারেন্টের আছে। ডিসি কারেন্টের কিন্তু এত সুবিধা নেই। তবে একটা কথা বলি, এই এসি থেকে ডিসি, ডিসি থেকে এসি কিন্তু তৈরি করা যায়। যেমন রেকটিফায়ারের সাহায্যে এসিকে ডিসিতে রূপান্তর করা হয়, রেকটিফায়ারের সাহায্যে এসিকে ডিসিতে রূপান্তর করা হয়, আর কনভার্টারের সাহায্যে ডিসিকে এসিতে রূপান্তর করা হয়, ডিসিকে এসিতে কনভার্টারের সাহায্যে, আর এসিকে ডিসিতে রেকটিফায়ারের সাহায্যে। ঠিক আছে, রূপান্তর করা সম্ভব, একটা থেকে আরেকটা রূপান্তর করা সম্ভব। এই গেল আমার মোটামুটি তোমার তো প্রবাহ। ঠিক আছে, পরবর্তী প্রবাহ আর ডাইরেক্ট কারেন্ট আর এসি কারেন্ট। ঠিক আছে, এবার আমার যে কথাটা ছিল সেটা বলছিলাম যে দ্বিতীয় যে জিনিসটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, এটা না হলে কিন্তু আমরা এই ডায়নামোর কার্যনীতি পড়তেও বুঝতে পারবো না। ঠিক আছে, তোমাদের বইতে যেভাবে ডায়নামোর কার্যনীতি বলা আছে অতটা ভালো নয় বিষয়টা। তো এইটা করতে গেলে আমাদের প্রথমত যেটা জানতে হয় সেটা হচ্ছে আমাদের ওই ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম আছে। এর আগে আমরা পড়েছি কিন্তু ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। ঠিক আছে, আসি এবার ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মে। তো এর আগের দিন আমরা ফ্যারাডের সূত্র, তড়িৎচুম্বকীয় আবেশের ফ্যারাডের সূত্র বা লেঞ্জের সূত্রে কিন্তু আমরা দেখেছি যে কোনো কুণ্ডলী যদি কোনো চুম্বকের আশেপাশে গতিশীল হয় চুম্বক ক্ষেত্রের মধ্যে, তাহলে দেখা যায় তাতে একটা তড়িৎচালক বল আবিষ্ট হয়, তার ফলে একটা তড়িৎ প্রবাহ তৈরি হয় কুণ্ডলীতে, তাই না? এবার তাই যদি হয়ে থাকে, আমাদের এই দক্ষিণ হস্ত নিয়ম, ফ্লেমিংয়ের ডান হস্ত যে নিয়মটা আছে, সেই ডান হস্ত নিয়ম থেকে আমরা ওই যে তড়িৎ প্রবাহটা হয় আবিষ্ট তড়িৎ প্রবাহ, ওই তড়িৎ প্রবাহর অভিমুখ নির্ণয় করতে পারি। ঠিক আছে, ওই তড়িৎ প্রবাহের অভিমুখ নির্ণয় করতে পারি আমরা ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম অনুযায়ী। বাম হস্ত নিয়ম অনুযায়ী কী ছিল যেন? বামহস্ত নিয়ম অনুযায়ী কোনো ওই পরিবাহীর উপর যে বল কাজ করছিল সেই বলের দিক, যেটা কিনা মোটরের কার্যনীতি নির্ভর করে। ঠিক আছে, আর ডান হস্ত নিয়ম তাহলে কি, কোনো কুণ্ডলী বা কোনো তোমার পরিবাহী যদি কোনো চুম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল হয়, তাহলে তাতে একটা তড়িৎচালক বল হয়, তাতে একটা তড়িৎ প্রবাহ হয়। সেই তড়িৎ প্রবাহ দিক সম্পর্কিত ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম। ঠিক আছে, এবার আসি আমাদের এতে। এইটা যে কটা হাতের নিয়ম বলেছিলাম তার মধ্যে এটাই সবার লাস্ট। আর আমি বলেছিলাম
লাস্টের দিকে যেটা হয় কি আমাদের মডার্ন যুগ চলে আসে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমি সূত্রটা আগে একবার বলে দিই, তারপর একটু বুঝিয়ে দিচ্ছি আমি। তো কি বলছে, ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী ও মধ্যমা পরস্পর সমকোণে রাখলে তর্জনী যদি চুম্বক ক্ষেত্রের অভিমুখ, বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করলে মধ্যমা আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করবে। ঠিক আছে, লিখে ফেলি। দেখো, ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়মের বিবৃতি। ডান হাতের তর্জনী বৃদ্ধাঙ্গুষ্ঠ মধ্যমা পরস্পর সমকোণে রাখলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে, তবে মধ্যমা আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করবে। ঠিক আছে, ডান হাতের কিন্তু আগের বারেরটা বাঁ হাতে ছিল। এই যে ডান হাতের তর্জনী, মধ্যমা আর বৃদ্ধাঙ্গুষ্ঠ পরস্পর সমকোণে, একটা এক্স ওয়াই অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস আর একটা জেড অ্যাক্সিসে যদি থাকে, দেখো তিনটে পরস্পর সমকোণে, এখান থেকে দেখলে বুঝতে পারবে সমকোণে আছে। তার সমকোণে রাখলে তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে আর বৃদ্ধাঙ্গুষ্ঠ যদি ওর গতির দিক নির্দেশ করে, তাহলে ওর মধ্য দিয়ে প্রবাহের দিক নির্দেশ করবে, মধ্যমা। ঠিক আছে, তো মনে রাখার জন্য আমি এর আগের ভিডিওতে বলেছিলাম তর্জনী সব সময় চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে এবং ত আর চ দুজনই প্রথম বর্গের অক্ষর বলে আমি মনে রাখার জন্য বলেছিলাম দুজনই প্রথম বর্গের অক্ষর ত চ, তাই তর্জনী সবসময় চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে সব নিয়মেই। বলেছিলাম একটা নিয়ম ব্যতিক্রম আছে, সেটা লাস্ট নিয়মে, আর এটাই দুর্ভাগ্যবশত সেই লাস্ট নিয়মটা। ফ্লেমিংয়ের তিনটি হাতের নিয়ম তো আমরা পাওয়া যায়, বাম হাতের নিয়ম দুটো আর একটা ডান হাতের নিয়ম, তো এটাই লাস্ট নিয়ম। সেক্ষেত্রে ব্যতিক্রম কি? ব্যতিক্রম হচ্ছে এই যে সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে ব্যতিক্রম হয়। আমি বলেছিলাম যে পুরনো যুগে সব বুড়ো লোকগুলোই কোনো মিটিং হলে সেখানে সিদ্ধান্ত দিত, তাই না? সেক্ষেত্রে কি হয়, প্রথম দিকের যে আমরা সূত্রগুলো পেয়েছি, মানে পুরনো সূত্র, সেই বাঁ হাতের নিয়ম, সেক্ষেত্রে সিদ্ধান্ত কে দিত? ওই বুড়ো লোকগুলো। কিন্তু এখনকার ক্ষেত্রে যেটা হয়েছে, এখন মডার্ন যুগ হয়ে গেছে, বা এখনকার ক্ষেত্রে যে জিনিসপত্র, এখন আর বুড়ো লোকের কথা খুব একটা লোকজন নেয় না। এখন সব পাড়ার ক্লাবে ছোড়া যারা আছে তারাই মোটামুটি সিদ্ধান্ত দিয়েই দেয়, না শুনলে কপালে দুঃখ আছে। ঠিক আছে, তার মানে সিদ্ধান্ত এখন আর বুড়ো লোক দেবে না লাস্ট সূত্রের ক্ষেত্রে। এখনকার যুগের ক্ষেত্রে আমরা তিনটে সূত্র বলি, এটাই সবার লাস্ট সূত্র। তাই এর ক্ষেত্রে সিদ্ধান্ত দেবে কে? মধ্যমা। অর্থাৎ সিদ্ধান্তটা আমার প্রবাহের অভিমুখ কোন দিকে ছিল সেটা দরকার, কিন্তু সেটা কে দেবে? সেটা দেবে মধ্যমা, বৃদ্ধাঙ্গুষ্ঠ দেবে না। ঠিক আছে, তাহলে মধ্যমা হচ্ছে ওর প্রবাহ মাত্রার দিককে নির্দেশ করবে, আর বৃদ্ধাঙ্গুষ্ঠ তাহলে অন্য যেটা আছে সেইটা তার এতে পড়বে। ঠিক আছে, সেটা তার ভাগে পড়বে। বোঝা গেল? তাহলে তর্জনী অদয়ের চুম্বক ক্ষেত্র তাহলে দুটো আর বাকি থাকলো। তো মধ্যমা দেবে এক্ষেত্রে সিদ্ধান্ত, ইয়াং ছেলে, আর বৃদ্ধাঙ্গুষ্ঠ তাহলে বাকিটা পড়ে থাকবে, গতির দিকটা নির্দেশ করবে। ঠিক আছে, মনে থাকবে, এইভাবে মনে রাখার চেষ্টা করবে। ওকে, আর একটা জিনিস যদি তোমরা তুলনা করো আগের সূত্রটার সঙ্গে, যাই বলো না কেন সবার কিন্তু একই, মধ্যমা কিন্তু আগে ওই প্রবাহ মাত্রার অভিমুখী ছিল, আর এই বৃদ্ধাঙ্গুষ্ঠ কিন্তু গতির দিকই ছিল। তবে সেক্ষেত্রে গতির দিকটাই সিদ্ধান্ত ছিল, যে তার উপর বলের দিক কোন দিকে বা গতির দিক কোন দিকে। ঠিক আছে, তাহলে ভূমিকা সবার একই রকম আছে, কিন্তু এক্ষেত্রে সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে, মানে সিদ্ধান্ত দিচ্ছে অন্য লোক। ঠিক আছে, সেখানে ওখানে চাইছিল গতির দিক কোন দিকে হবে, আর এখানে চাইছে প্রবমাত্রার দিক কোন দিকে হবে। ঠিক আছে, তাহলে দুটো আলাদা জিনিস। তো এই যেটা আমাদের সূত্রটা আছে, এই সূত্রটা আমাদের ওই ডিসি ডায়নামো, এসি ডায়নামোর কার্যনীতির ক্ষেত্রে প্রচণ্ড প্রয়োজনীয়। চলো আমরা এসি ডায়নামোর কার্যনীতিটা আগে পড়ে ফেলি। দেখো, এসি ডায়নামো কার্যনীতির ক্ষেত্রে একদম সিম্পল যে ছবিটা আমি এঁকে ফেলেছি। ঠিক আছে, আর তারপরে যেটা এর গঠন সম্পর্কিত
জিনিসপত্রগুলো আমি খুব সংক্ষেপে, তোমাদের বইতে আছে, আমি সংক্ষেপে একটু লিখে দিয়েছি, ঠিক আছে। সেটা কি, সেটা হচ্ছে এখানে যে ছবি এঁকেছি NR S আছে, NR S হচ্ছে একটি শক্তিশালী চুম্বকের উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, যার কাজ হচ্ছে সেই আগের মতোই এখান থেকে এই সাইডে একটা চুম্বক ক্ষেত্র তৈরি করে দেয়, ক্ষেত্র, ঠিক আছে, চুম্বক ক্ষেত্র তৈরি করে দেয় NR S মেরু, এদিক থেকে এই দিকে, তাই না, এন মেরু থেকে এস মেরু থেকে হয় চুম্বক ক্ষেত্র। তারপর ABCD হচ্ছে একটা আয়তাকার কুণ্ডলী, ঠিক আছে, যার নাম আর্মেচারও বলে, ঠিক আছে, আর্মেচার, ঠিক আছে। তো তাহলে ABCD একটা আয়তাকার কুণ্ডলী। তারপর B1 B2 হচ্ছে কার্বনের ব্রাশ, এটা কার্বনের ব্রাশ। দেখো এই জিনিসটা আমি আগেও দেখিয়েছি যে সেই কার্বনের ব্রাশটা কেমন হয়, যে কোনো একটা পাত্রের উপর সাধারণত সেটা সবসময় কার্বনের ব্রাশটা টাচ করে থাকে, ঠিক আছে, ওই যে পরিবাহী। তারপরে ওই R1R2 রিং আছে, R1R2 হচ্ছে পিতলের পরিবাহী রিং। তো ওই R1R2 যখন ঘোরে তখন ওইটা, ধরো আমার এই হাতটা ঘুরছে, তো ওটা সবসময় যেভাবেই থাকুক না কেন সবসময় ওই রিংয়ের সঙ্গে টাচ করে থাকবে এই কার্বনের ব্রাশ। আমার স্কেলটা মনে করো ওই কার্বনের ব্রাশটা, দেখো হাতটা ঘুরছে, R1R2 যখন ঘুরবে, যেখানেই ঘুরে যাক না কেন এই কার্বনের ব্রাশটা সবসময় ওর সঙ্গে টাচ করে থাকবে, অর্থাৎ তার সঙ্গে সংযোগ স্থাপন করে চলে, ঠিক আছে, সবসময় সংযোগ স্থাপন করে চলে। ধরো আমার এই জিনিসটা যদি হয় তাহলে অনবরত এই দেখো এটা ঘুরছে ওই আমার ওই রিংটা, আর কার্বনের ব্রাশটার কাজ হচ্ছে সবসময় যেভাবেই ঘুরুক না কেন সংযোগ রক্ষা করার ওর সঙ্গে টাচে থাকা, ঠিক আছে, যার ফলে ওর মধ্যে দিয়ে কারেন্ট যেতে পারে। এবার দেখো সাধারণত ডায়নামো জেনারেটর একই জিনিস কিন্তু, হ্যাঁ। তো ডায়নামো জেনারেটর যে জিনিস হয় আমরা জানি, সেক্ষেত্রে কি করা হয়, তাকে ঘোরানো হয়, আর ঘোরানো হলে সেখান থেকে কারেন্ট তৈরি হয়, হ্যাঁ, সেটাই আমরা জানি। তো এক্ষেত্রেও তাকে ঘোরানো হবে। দেখো ডায়নামো তো আমরা আরও সাইকেলে লাগানো, পুরনো সাইকেলে অনেক সময় ডায়নামো লাগানো থাকে, দেখবে যে আমরা ঘোরালেই দেখবে সেখান থেকে লাইট চলে, অর্থাৎ কারেন্ট তৈরি হয়, ঠিক আছে। এবং ঘোরানোর সিস্টেম কি, চাকার সঙ্গেই এর এই যে এটা থাকে ভিতরে, ছোট একটা বোতল থাকে, সেক্ষেত্রে আমরা যদি সাইকেলের ডায়নামোর কথা বলি, তার ভিতরে একটা চুম্বক থাকে আর তার মধ্যে এরকম একটা কুণ্ডলী দেওয়া থাকে, আর বাইরের দিকে সিপির সঙ্গে এইটা যুক্ত করা থাকে, ঠিক আছে। এবার সিপিটা দেখবে ঘোরে, হচ্ছে এটা আছে মুখটা, বোতলের মুখটা, সেটা দেখবে চাকায় লাগিয়ে দিলেই চাকা ঘোরার সঙ্গে সঙ্গে ওটা ঘোরে, আর ওটা ঘোরার ফলে যেটা করা হয় কুণ্ডলীটা ওর সঙ্গে যুক্ত, তো কুণ্ডলীটা ওর মধ্যে ঘোরে, ঠিক আছে। তার মানে কি করা হয় জেনারেটর বা ডায়নামো, সেটা হচ্ছে ওর যে কুণ্ডলীটা আছে সেই কুণ্ডলীটা ঘোরানো হয়, সেটা আমাদের ওই ডিজেল দিয়ে কোনো মোটর চালিয়ে হোক, বা সাধারণ সাইকেলের ওই চাকা দিয়ে হোক, সেক্ষেত্রে কি করা হবে না, ডায়নামো বা মোটরে এই কুণ্ডলীটাকে বাইরের দিক থেকে ঘোরানো হবে। এবার কুণ্ডলী ঘোরালে কি হবে না, কুণ্ডলী যখন আমরা ঘোরাবো তার মানে কি, কুণ্ডলী তো একটা পরিবাহী একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল, তাহলে পরিবাহী চুম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল হলে কি হবে, আমাদের ওই যেগুলো আমরা পড়েছি তোমার ফ্যারাডের সূত্র বা লেঞ্জের সূত্র, সেই অনুযায়ী কী হবে না, এতে একটা কারেন্ট তৈরি হবে। এবং কারেন্টের অভিমুখ কে বলবে না, কারেন্টের অভিমুখ বলবে আমাদের ওই একটু আগে যেটা পড়লাম ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম, ঠিক আছে। আর ওর মধ্যে দিয়ে যদি কারেন্ট তৈরি হয় তাহলে সেই কারেন্টটাই আমরা ইউজ করব। তো আমরা আসি এবার কার্যনীতি, তাহলে ওই বিষয়টাই, ঠিক আছে, কার্যনীতি। একটা দীর্ঘিকার হবে, বানান ভুল তো আমার হয়, কোনো অসুবিধা নেই। তো কার্যনীতি কি, কার্যনীতি দেখো এই কুণ্ডলীটা যেভাবে ঘুরবে, ধরো এই অবস্থা আছে, তো এই অবস্থায় যদি এরকম ঘুরে, ঠিক আছে, এইভাবে ঘুরছে কার্যনীতি, এই যে কুণ্ডলী, আমার হাতটাই কুণ্ডলী ধরো এই যেভাবে ঘুরছে, তার মানে কি একটা সাইড যদি উপরে ওঠে, দেখো আমার এই সাইডটা উপরে উঠছে, আর এই সাইডটা অন্য সাইডটা, দেখো এই সাইডটা যেটা আছে সেটা কিন্তু নিচে নেমে যাচ্ছে। এর তো একটা মোবাইল দিয়ে দেখানো ধরো এইরকম একটা মোবাইল আছে, তো এরকম কুণ্ডলীটা, তো দেখো একটা সাইড উঠছে কুণ্ডলীটার, আর একটা সাইড কিন্তু নিচে নামছে,
অর্থাৎ যখন ও ঘুরবে একটা সাইড উঠবে আর একটা সাইড তোমার নামবে। ঠিক আছে, এরকম একটা আয়তাকার কুণ্ডলী যদি হয় তাহলে একটা সাইড উঠবে আর একটা সাইড নামবে। তাহলে এখানে যদি আমি ঘূর্ণন সৃষ্টি করি, যে এবি বাহু এমনভাবে ঘূর্ণন সৃষ্টি করলাম যেখানে এবি বাহু উপরের দিকে গতিশীল এবং সিডি বাহু নিচের দিকে গতিশীল। বিষয় হচ্ছে আমি এবি বাহু নিয়ে আগে পড়ি। এবি বাহু উপরের দিকে গতিশীল হলে কি হবে, আমাদের ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়মে তুমি চলে যাও। ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম বলছে চুম্বক ক্ষেত্রের অভিমুখ হচ্ছে তর্জনী, মানে আমার এই আঙুলটা চুম্বক ক্ষেত্রের অভিমুখ। হ্যাঁ, আর এইটা হচ্ছে বুড়ো আঙুল। কি বুড়ো আঙুল হচ্ছে তার ওই গতির দিক। তাহলে উপর দিকে গতির দিক বলে বুড়ো আঙুলটা উপর দিকে রেখে দিছি, ডান হাতে কিন্তু নিতে হবে। তাহলে মজার বিষয় দেখো, এটা আমি ধরতে পারছি না ঠিকঠাক করে, তো চুম্বক ক্ষেত্রের অভিমুখ আমার তর্জনী মানে এইটা, আর বুড়ো আঙুল উপরের দিকে মানে ওর গতির দিক। তার মানে মধ্যমা যেটা আছে সেটা ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যেটা হবে সেই তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করবে। এখন আমি মধ্যমা ধরে রেখি কোন দিকে, দেখো দিন মধ্যমার মাথার দিকে, সেটা হচ্ছে এ থেকে বি এর দিকে, তাই না? তার মানে ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম অনুযায়ী এবি বাহু উপরের দিকে গতিশীল হওয়ার জন্য চুম্বক ক্ষেত্রের মধ্যে ওর মধ্য দিয়ে একটা তড়িৎ প্রবাহ তৈরি হবে যেটা কিনা এবি অভিমুখে। বোঝা গেল? আমি জিনিসটা লিখে ফেলছি, দেখো দেখো দিয়েই দিয়েছি। এবি বাহু উপরের দিকে গতিশীল হলে ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম অনুযায়ী এবি অভিমুখে তড়িৎ প্রবাহ হবে। তাই বলছে আমার ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম। তুমি হাত দিয়ে এটা মুখস্থ করার তো কোনো দরকার নেই, তুমি নিজে নিজে হাত দিয়েই বুঝে যাবে। ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম যদি থাকে তো মনে থাকে, তাহলেই বুঝতে পারবে। এদিকে যদি চুম্বক ক্ষেত্র হয়, এইদিকে যদি চুম্বক ক্ষেত্র হয় আর উপরের দিকে যদি গতি হয়, তাহলে ফিল্মের ডানস্থ নিয়ম অনুযায়ী এ থেকে বিয়ের দিকে একটা তড়িৎ প্রবাহ হবে। ঠিক একই সময়ে সিডি বাহু যেটা সিডি বাহু আছে, সিডি বাহু নিচের দিকে গতিশীল হলে, নিচের দিকে, কারণ এবি উপরের দিকে গতিশীল হলে সিডি নিচের দিকে গতিশীল হবে। লিখে ফেলি, দেখো সিডি বাহু যদি নিচের দিকে গতিশীল হয় ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম অনুযায়ী দেখি কোন দিকে তড়িৎ প্রবাহ হয়। দেখো ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়মে যদি আমি যাই, ঠিক আছে, সিডি বাহু নিচের দিকে গতিশীল। ওকে, তো সেক্ষেত্রে ডানহস্ত নিয়মটা তুমি, ডান হাতটা তুমি দেখো নিচের দিকে, বুড়ো আঙুল কিন্তু নিচের দিকে। খেয়াল করো এই আঙুলটা যেটা, সেটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করছে, এই আঙুলটা তর্জনী। ওকে, আর বুড়ো আঙুল নিচের দিকে আছে, তুমি দেখতে পাচ্ছ না হয়তো, বুড়ো আঙুল নিচের দিকে, অর্থাৎ ওর গতির দিক নির্দেশ করছে। বুড়ো আঙুল তো এক্ষেত্রে গতির দিক নির্দেশ করে। তার মানে সিডি বাহুর ক্ষেত্রে তো নিচের দিকে গতিশীল, বুড়ো আঙুল নিচের দিকে। তার মানে ওর উপর যে কাজ করবে, ওর মধ্য দিয়ে যে তড়িৎচালক বল তৈরি হবে, যে তড়িৎ প্রবাহ তৈরি হবে, সৃষ্টি হবে, সেই তড়িৎ প্রবাহ কোন দিকে না মধ্যমা দেখাবে। যে আঙুলটা এখন আমার বড় করা আছে সেটা কোন দিকে, দেখো অ্যাকচুয়ালি সেটা এই দিকে। ঠিক আছে, কোন দিকে, সেটা এই দিকে হচ্ছে। তাহলে ফিল্মের ডানহস্ত নিয়ম অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেক্ষেত্রে সিডি বাহু যখনই নিচের দিকে গতিশীল হচ্ছে তখন সিডি অভিমুখে একটা তড়িৎ প্রবাহ হচ্ছে, অনুযায়ী সিডি অভিমুখে তড়িৎ প্রবাহ আবিষ্ট হচ্ছে, মানে প্রবাহ হচ্ছে, সৃষ্টি হচ্ছে। ওকে, তাহলে এই হচ্ছে, তাহলে এখানে তুমি তাহলে দেখো যে এখান থেকে এই দিকে আর এখান থেকে এই দিকে তড়িৎ প্রবাহ তৈরি হচ্ছে। দেখো এই দুটো সমান্তরালে বলে এতে কোনো তড়িৎ প্রবাহ তৈরি হয় না। এডি বাহু আর বিসি বাহু, ঠিক আছে, এডি বাহু আর বিসি বাহু সমান্তরাল হলে তড়িৎ প্রবাহ তৈরি হয় না। আরও একটু বড় লেভেলে উঠলে খুব ভালো করে বুঝতে পারবে। যাই হোক, এখানে যে এখানে একটা তড়িৎ প্রবাহ আর এখানে একটা তড়িৎ প্রবাহ হলো, তাহলে এই যে ভিতরের, এটা ভিতরের অন্তঃবর্তনী বলা হয়। তাহলে অন্তঃবর্তনীতে এ বি সি ডি অভিমুখে একটা তড়িৎ প্রবাহ না, শুধু এই জায়গায় কি তড়িৎ প্রবাহ বসে থাকে না, একটা বদ্ধপথ বরাবর তড়িৎ প্রবাহ হবে। তার মানে এ বি সি ডি অভিমুখে, অন্তঃবর্তনী একটা এ বি সি ডি অভিমুখে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। লিখে দিলাম আমি, অন্তঃবর্তনীতে এবিসিডি অভিমুখে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। এবার অন্তঃবর্তনীতে তো তড়িৎ প্রবাহ থাকবে না, অন্তঃবর্তনী তড়িৎ প্রবাহটা একটা বদ্ধপথ বরাবর হয়, তাই এখান থেকে এই পর্যন্ত তো বদ্ধপথ বরাবর হয়নি। তার মানে এই দিক থেকে সেই প্রবাহটা দেখো এখান থেকে গিয়ে, এখান থেকে এসে, এই এসে, এখান থেকে এই গিয়ে,
দেখো এইটার সঙ্গে এইটার কোনো টাচ নেই, এটা কিন্তু ভিতর দিয়ে গেছে। আর টু রিংয়ের সঙ্গে এই যে রেখাটা আছে, এই যে পরিবাহীটা গেছে, এর কোনো টাচ নেই। তার মানে কি হবে, আর টু রিংয়ের এই ভায়া কার্বনয় ব্রাশের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহটা দেখো এই দিক থেকে এই দিকে চলে যাবে, ওপর থেকে এই নিচের দিকে এসে এসে এখান থেকে এই দেখো। তার মানে তড়িৎ প্রবাহটা দেখো এ বি সি ডি অন্তঃবর্তনী, এখান থেকে সোজা এই গেল, এটা বহির্বর্তনী বাইরের বর্তনী, সোজা গিয়ে এই চলবে। তার মানে অ্যাকচুয়ালি যে রোধটা আমরা নিয়েছি বা যে যদি বাল্ব নেই, সেক্ষেত্রে তার উপর থেকে নিচের দিকে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। ঠিক আছে, অর্থাৎ বহির্বর্তনীতে এখান থেকে লিখি পি থেকে কিউ এর দিকে, পি বিন্দু থেকে কিউ বিন্দুর দিকে, অর্থাৎ ওপর থেকে নিচের দিকে একটা তড়িৎ প্রবাহ পাওয়া যাচ্ছে। ঠিক আছে, কী ব্যাপারে না, এই জিনিসটা শুধু এই রকমভাবে একবার ঘুরেছে তাই। ওকে, শুধু এরকমভাবে ঘোরাটা নয়, দেখো আমার এই সাইডটা যেই এরকম হাফ বার ঘুরে গেল, একটা হাফ বার ঘোরা, যেই হাফ বার ঘুরে গেল, দেখো যেটা এই সাইডে ছিল সেই ভদ্রলোক কিন্তু এই সাইডে চলে আসছে, তাই না? যেটা এই সাইডে ছিল সেটা হাফবার ঘোরার ফলে সে এই দিকে চলে আসছে, যে এখানে ছিল সে এখানে চলে আসছে। তার মানে তারা দুজন পরস্পর স্থান বিনিময় করলো। আর যে স্থান বিনিময় করে যাবে, অর্থাৎ হাফ চক্রের পরে কি হবে, যেটা এবি বাহু ওপরের দিকে গতিশীল ছিল, এখন সেই এবি বাহুটা নিচের দিকে গতিশীল হবে। ঠিক আছে, তা এবং সিডি বাহু উপরের দিকে গতিশীল হবে। এখন এবি বাহু নিচের দিকে গতিশীল হলে, দেখো আরও ভালো করে বলতে গেলে প্রথম অর্ধ ঘূর্ণনের জন্য এই কাহিনীটা হয়ে গেছে, আর তার পরের অর্ধ ঘূর্ণনের জন্য এবি বাহু নিচের দিকে গতিশীল হলে, আমি লিখে নেই। দেখো পরবর্তী অর্ধ ঘূর্ণনের জন্য এবি বাহু নিচের দিকে গতিশীল হলে ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়মঞ্জি, একই ভাষা একদম সেম ভাষা, কি হবে না, নিচের দিকে যেই গতিশীল হচ্ছে দেখো সেই অভিমুখটা এই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম নিয়ে তুমি দেখো এই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। অর্থাৎ কী হবে সেক্ষেত্রে তোমার ওই এবি বি এ বরাবর একটা তড়িৎ প্রবাহ হবে, বি এ বরাবর প্রবাহ হবে। ঠিক আছে, এর পরেরটা কী হবে না, সেই সময়ে সিডি বাহু উপরের দিকে গতিশীল, সিডি বাহু উপরের দিকে একই ভাষা গতিশীল হলে ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম অনুযায়ী কোন দিকে তড়িৎ প্রবাহ হবে, উপর দিকে গতিশীল হলে সেক্ষেত্রে তড়িৎ প্রবাহ হবে এই দিকে, অর্থাৎ ডিসি বরাবর প্রবাহ হবে। অর্থাৎ আমি ফুল লিখলাম না, তোমরা লিখে নেবে একদম এই ভাষা অনুযায়ী। অর্থাৎ দেখা যাচ্ছে যে এখন যে তড়িৎ প্রবাহ হচ্ছে বিএ আর ডিসি বরাবর, তার মানে অন্তঃবর্তনীতে কি বরাবর প্রবাহ হচ্ছে, ডিসি বিএ বরাবর প্রবাহ হচ্ছে, তাই না? ডিসিবিএ বরাবর তড়িৎ প্রবাহ হচ্ছে অন্তঃবর্তনীতে। এবার ডিসিবিএ বরাবর তড়িৎ প্রবাহ মানে খেয়াল করো, যে প্রবাহ আগে ছিল তার উল্টো, তার মানে এখন উল্টো দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। এবার তুমি ডিসিবিএ বরাবর তড়িৎ প্রবাহটা খেয়াল করো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। ডিসিবিএ এই জায়গা থেকে কোথায় যাবে, এর মধ্য দিয়ে এই, তারপর বি ওয়ান, এখান থেকে কিউ পি আর, হ্যাঁ, তাহলে বহির্বর্তনীতে যেটা হবে, অন্তর্বর্তনীতে যদি এটা হয় তাহলে বহির্বর্তনীতে প্রবাহটা কত হবে, অর্থাৎ দ্বিতীয় অর্ধচক্রের জন্য বহির্বর্তনীতে কোন দিক বরাবর প্রবাহ হবে, কিউ থেকে পি এর দিকে, কিউ থেকে পি এর দিকে প্রবাহ হবে। তাহলে বিষয়টা কি হলো, যখন এইভাবে গতিশীল, অর্থাৎ এটা উপরের দিকে এটা নিচের দিক থেকে, প্রথম অর্ধচক্রের জন্য যে তড়িৎ প্রবাহ আমরা বহির্বর্তনীতে পাচ্ছিলাম সেটা উপর থেকে নিচের দিকে, পিঠ থেকে কিয়ের দিকে। এইবার যেই অর্ধেক ঘোরা হয়ে গেল, দ্বিতীয় ঘোরার অর্ধেক চক্রের জন্য, এটা ফুল ঘোরার মধ্যে দ্বিতীয় ঘোরার অর্ধচক্রের জন্য তড়িৎ প্রবাহ অন্তর্বর্তনীটা পরিবর্তন হয়ে গেছে, মানে বহির্বর্তনীর তড়িৎ প্রবাহ পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ সেক্ষেত্রে কিউ থেকে পি এর দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, তারপরের আবার অর্ধচক্রের জন্য পি থেকে কিউ এর দিকে তড়িৎ প্রবাহ হবে,
তারপরের অর্ধচক্রের জন্য আবার কিউ থেকে পি এর দিকে তড়িৎ প্রবাহ হবে, অর্থাৎ এটা যেরকম ঘোরাবো, ঘোরার সঙ্গে সঙ্গে ওই অর্ধচক্র অনুযায়ী এ সাইডেও তড়িৎ প্রবাহ দিক অনবরত পরিবর্তন হবে, ইভেন মানও পরিবর্তন হয়, মানও অনবরত পরিবর্তন হয়। ঠিক আছে, যাই হোক আমাদের দিকটাই দরকার। তাহলে দিকটা আমরা বহির্বর্তনে দেখতে পাচ্ছি, একবার এদিকে তড়িৎ প্রবাহ, একবার ওদিকে তড়িৎ প্রবাহ। হ্যাঁ, তাহলে এই ধরনের কারেন্টকে আমরা কি বলবো? এসি কারেন্ট। আর যেখান থেকে এটা তৈরি হয় সেটা হচ্ছে এসি জেনারেটর বা এসি ডায়নামো। এটাই হচ্ছে এসি জেনারেটর বা ডায়নামোর কার্যনীতি। তোমাদের বইতে তোমাদের বইতে সাধারণত যেভাবে দেয়া আছে ওটা ঠিক না, ওর থেকেও আর একটু ভালো করে লেখা উচিত। আশা করি এটা বুঝতে পেরেছো এবং এটাই লিখবে। ঠিক আছে, তো আরও একটু লিখে দেই। এই পর্যন্ত তো এটা একই ভাষা, পরের দিকে লিখে দেয়। একটা ভাষা লিখে দিয়েছি, অর্থাৎ বহির্বর্তনীতে পর্যায়ক্রমে প্রবাহের দিক পরিবর্তন হচ্ছে, এইটা আর এটা দুটো বলে ভালো করে বলতে হবে। দেখো যেটুকু হচ্ছে সেইটুকু দিয়েই বলছি। অর্থাৎ উৎপন্ন প্রবাহমাত্রা পরবর্তী প্রবাহ এসি কারেন্ট। ঠিক আছে, এটাই এসি ডায়নামো বা জেনারেটরের কার্যনীতি। এবার কথা প্রসঙ্গে বলি, তুমি শুধুমাত্র এই যে এই জিনিসটা যে অমুক বাহু অমুক দিকে গতিশীল হলে ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম অনুযায়ী এই দিকে তড়িৎ প্রবাহ হবে, এই জিনিসটা, এই ভাষাটা সব ক্ষেত্রে একই রকমভাবে তুমি বলে যাবে। এইভাবে না বললে একটু সমস্যা আছে, বইতে অত ভালো ক্লিয়ার করে বলা নেই। ওকে, আর গঠনটা বইতে ভালো আছে, ওটা ওখান থেকে নিয়ে নেবে। এবার যেটা বলছিলাম, এখানে তাহলে ডায়নামোর যে মূল কার্যনীতি, জেনারেটর বা ডায়নামো কী করে না, ঘূর্ণন যে শক্তি বা ঘূর্ণন শক্তি ভালোভাবে বলে যান্ত্রিক শক্তি, সে কী করে না তড়িৎ শক্তিতে রূপান্তর করে, যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর করে। তুমি যদি যন্ত্র চালাও তাহলে সেখান থেকে তড়িৎ উৎপন্ন হবে জেনারেটরে। ঠিক আছে, বা ডায়নামো। তাহলে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর হয়। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা, যান্ত্রিক শক্তি, এটা কিন্তু প্রায় পরীক্ষায় পড়ে। তড়িৎ শক্তি, যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর হয়। ওকে, এটা জানতে হবে। আর ইম্পর্টেন্ট আছে জিনিসটা, একটু তোমাদের লেভেলের সাপেক্ষে একটু টাফও বলা যায়, সেইভাবে ভালো করে পড়বে, বুঝলে খুব সোজা একদম নিজের থেকে খাটিয়ে লিখতে পারবে, কোনো অসুবিধা নেই। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ডিসি ডিসি ডায়নামো বা ডিসি জেনারেটরের কার্যনীতি। ও ও একটা জিনিস মনে রাখবে, এর আগের দিন যেটা হয়েছিল মোটর বা ওই বাল্যচক্র, সেক্ষেত্রে কিন্তু উল্টো কেস, তড়িৎ দিলে তারপর যন্ত্রটা চলে, অর্থাৎ তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি রূপান্তর হয়। ওকে, এবার যেটা ডিসি ডায়নামো বা জেনারেটরের কথা বলছি, ডিসি জেনারেটর বা ডায়নামো পুরো জিনিসপত্র সব একই, কারেন্ট ভিতরে যা তৈরি হয় সেটাও ওই রকম, একবার এই দিকে একবার এদিকে। শুধুমাত্র এই জায়গাটায় একটা কৌশল করে এই জায়গার যে তড়িৎ প্রবাহ পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটাকে বন্ধ করা হয়। ঠিক আছে, এই জায়গায় যে তড়িৎ প্রবাহ অনবরত একবার এই বহির্বর্তনের তড়িৎ প্রবাহ একবার এইদিকে আর একবার এদিকে হচ্ছে, সেই কৌশলটাকে তোমার ওখান থেকে বন্ধ করা হয়। কি করা হয় কৌশলটা আমি এখানে সংক্ষেপে দেখাচ্ছি। দেখো যে এই একটা তার আসছে, এই একটা তার আসছে, একটা এখানে আর রিং খাটানো হয় না, কি করা হয় এখানে একটা সব অর্ধচন্দ্রাকৃতির, এই অর্ধচন্দ্রাকৃতি বলা ঠিক নয়, অর্ধ চোঙাকৃতির দুটো, অর্থাৎ একটা চোঙকে কেটে এরকম দুটো ভাগ করে দেওয়া হয়। ঠিক আছে, একটা চোঙকে কেটে এরকম দুটো পার্ট করে দেওয়া হয়। দেখো একটা চোঙকে কেটে, চোঙকে কাটা কিন্তু, এই একটা পার্ট এই একটা পার্ট, একটা চোঙে দুই দিকে দুটো পার্টে ভাগ করে দেওয়া হয়। এই এই এর সঙ্গেই যুক্ত, এর সঙ্গেই যুক্ত একটা চোঙের এইটার বদলে ওই জায়গার বদলে কি করা হয় না, একটা চোঙে দুই দিক থেকে দুটো তার গিয়ে যুক্ত হয় এবং চোঙ দুটোর মাঝখান থেকে কেটে সেপারেট করা থাকে, পরিবাহী চোঙ। এখানেও কিন্তু কার্বনের ব্রাশ টাচ করে থাকে, এখানেও কার্বনের ব্রাশ টাচ করে থাকে। ওকে, তার মানে এর ক্ষেত্রে যেটা দেখা যায়, এইবার এটা যখন ঘুরি, ধরো সাপোজ এটা R1 আর এটা R2, কোনো একটা সময় এই ব্রাশ B2 এর সঙ্গে একজন যুক্ত আর এটা B1 এর সঙ্গে যুক্ত।
ব্রাশের সঙ্গে। এইখানে যেমন R2 রিংয়ের সঙ্গে সবসময় B2 যুক্ত, অর্থাৎ এই সিডি বাহুর সঙ্গে সবসময় B2 যুক্ত, তাই সিডি বাহুর এই দিকে কারেন্ট হলে তখন এই দিকে যায়, আর সিডি বাহুর এই দিকে কারেন্ট হলে তখন এই দিকে যায়। ঠিক আছে, এর ক্ষেত্রে যেটা হয়, এটা যখন ঘোরে R1 R2 স্থান পরিবর্তন করে, B1 B2 ফিক্স জায়গা, কিন্তু R1 R2 স্থান পরিবর্তন করে দেয়। অর্থাৎ R1-এর জায়গায় যদি R2 হয়, তাহলে B1-এর সঙ্গে R2 যোগ হয়ে যাবে, তখন B1-এর সঙ্গে R2 যোগ হয়ে যাবে, আর B2-র সঙ্গে R1 যোগ হয়ে যাবে। তার মানে কি, এরা স্থান পরিবর্তন করার সঙ্গে সঙ্গে এই বিরাসের মধ্যেও ওরা স্থান পরিবর্তন করে দেয়। ঠিক আছে, বিরাসের সঙ্গে কানেকশানটা স্থান পরিবর্তন করে দেয়। যে স্থান পরিবর্তন করে দেবে, তখন দেখা যাবে যে ব্রাশটাও স্থান পরিবর্তন করে দেবে। অর্থাৎ সেক্ষেত্রে যেটা হয়, এই ক্ষেত্রে ধরো প্রথম অবস্থায় এটা এর সঙ্গে যুক্ত ছিল, B2 এর সঙ্গে, যেই এটা স্থান পরিবর্তন করে দিল, তখন দেখা যাবে এইটা যুক্ত হলো এর সঙ্গে। ঠিক আছে, এটা স্থান পরিবর্তন করলে তখন এটা এইটার সঙ্গে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ এর সঙ্গে যুক্ত হয়ে যাবে। তার ফলে যেটা দেখা যাবে যে এখানে যে যুক্ত আছে, এখানে যে যুক্ত আছে, এখানে যে যুক্ত আছে, তার সঙ্গে তার তড়িৎ প্রবাহ সব সময় একই দিকে। তার কারণ ওই জায়গায় যে বাহুটা আসবে, তুমি যদি এইভাবে ঘোরে, তো ওই জায়গায় যে বাহুটা এইভাবে যদি ঘোরে, ওই জায়গায় যে বাহুটা আসে, আমরা ওটা উপর দিকে নিয়েছিলাম বোধহয় প্রথম, তো ওই জায়গায় যদি ঘোরে এইভাবে, দেখো এই জায়গায় যে বাহুটা আসছে সে সবসময় কিন্তু উপরের দিকে গতিশীল, খেয়াল করে দেখো। আর এই জায়গায় যে আসছে, যে এ আসুক আর এ আসুক, সবসময় কিন্তু নিচের দিকে গতিশীল। ফলে ওই কেসের ক্ষেত্রে যে এই জায়গায় যে থাকবে তার সঙ্গে সবসময় একজন যুক্ত, আর এখানে যে থাকবে তার সঙ্গে সবসময় একজন যুক্ত, তার ফলে এখানে যে থাকছে তার সঙ্গে সবসময় তো একই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, ফলে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ একই দিকে হবে। ঠিক আছে, তার মানে কোনো কিছু আলাদা না, সব কিছু একই। এইভাবেই তোমার বর্ণনা করতে হবে, শুধু এই জায়গার তোমার সিস্টেমটাই আলাদা করে দিয়েছে, এই জায়গাটাই শুধু পরিবর্তন করে দিয়েছে। যে এর ক্ষেত্রে যেমন এই যেখানে যাক এর সঙ্গে যুক্ত থাকবে এই জায়গাটা, এই কার্বনের ব্রাশ B2, কিন্তু ওর ক্ষেত্রে কি হবে, এখানে যে আসবে সেখানেই যুক্ত থাকবে, এ কোথায় গেল তা ও দেখতে যাবে না। ঠিক আছে, তার ফলে দেখা যায় যে বাইরের বর্তনীর কারেন্টটা সবসময় একদিকেই হয়। তার মানে সেটা ডিসি কারেন্ট, ডিসি তড়িৎ প্রবাহ। তোমাদের বইতে দেয়া আছে ওই সম্পর্কিত, তো ওইটা একটু ভালো করে পড়ো। ঠিক আছে, ওটা একটু ভালো করে পড়ো। সিস্টেমের কিন্তু খুব ভালো একটা আরও একটা অ্যাপ্লিকেশান আছে, সেটা হচ্ছে বিদ্যুৎ তৈরির ক্ষেত্রে, বিশেষ করে জলবিদ্যুৎ তৈরির ক্ষেত্রে কি করা হয়, সেখানে একটা চুম্বক ক্ষেত্র থাকে, একটা চুম্বকের থাকে, আর তার মাঝখানে কি করা হয়, এরকম একটা বিরাট বড় কুণ্ডলী, সেটাকে ঘোরানো হয়। ঠিক আছে, তো বিরাট বড় কুণ্ডলীটাকে ঘোরানো হয়, তা কুণ্ডলী যদি চুম্বক ক্ষেত্রের মধ্যে ঘোরে, সেখানে কারেন্ট তৈরি হবে। এবার বিশাল বড় কুণ্ডলী তো স্বাভাবিকভাবে ঘোরানো যায় না, তাই সেখানে কি করা হয়, ওই উপর থেকে জলের স্রোত ওই কুণ্ডলীর ব্লেডের উপর ফেলা হয়। ফলে কুণ্ডলী ব্লেডটা, যাকে আমরা টারবাইন বলি, টারবাইনের উপরে যখন ফেলবো, সেই টারবাইনটা ঘুরতে থাকবে, ব্লেডটা ঘুরতে থাকবে, আর ব্লেডের সঙ্গেই কুণ্ডলী যুক্ত থাকে, ফলে কুণ্ডলীটা ঘোরে, আর কুণ্ডলী ঘুরলেই সেখানে তাপ তৈরি হবে। এইভাবে আমরা তোমার জলবিদ্যুৎ কেন্দ্র বা তাপবিদ্যুৎ কেন্দ্রও একটু অন্যরকম, তবুও সেক্ষেত্রেও ওই ব্লেড ঘুরিয়ে, সেক্ষেত্রে তাপবিদ্যুৎ কেন্দ্রে কী করা হয়, জল ফুটিয়ে স্টিম তৈরি করা হয়, সেই স্টিমের ফ্লো টারবাইন ঘোরায়, স্টিম বাষ্প তৈরি করা হয়, সেই বাষ্পর ফ্লো হচ্ছে তোমার ওই ব্লেডকে ঘোরায়, টারবাইনকে ঘোরায়। ঠিক আছে, আর টারবাইন যখন ঘুরে, ওর সঙ্গে একটা কুণ্ডলী যুক্ত থাকে চুম্বক ক্ষেত্রের মধ্যে, সেই কুণ্ডলী গতিশীল হওয়ার জন্য, ঘোরার জন্যই সেখানে তোমার ওই তড়িৎ তৈরি হয়। ঠিক আছে, আজ এই পর্যন্ত।